হাই ফ্রেন্ডস, আমি সুপ্রিয়া ভদ্র। আজকে আমি আপনাদের শোনাতে চলেছি আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা মান। গল্পটি কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেওয়ালের দিকে কচি আঙুল তুলে 3 বছরের ছেলে জিজ্ঞাসা করত, ও কে? বিষ্ণুচরণ বলতো, তোর মা, আর ওই তুই মায়ের দুধ খাচ্ছিস। কচি ছেলেটা দুষ্টু চোখে চেয়ে চেয়ে দেখত। কবে মায়ের বুকের দুধ খেত মনে নেই, কিন্তু একটু স্মৃতির মতো যেন লেগে আছে। তাই ওই মস্ত ছবিটার মধ্যে মজার এক খোরাক পেত সে। স্তনভারের একটি তার মুখে গোঁজা, মুখের 4 ভাগের 3 ভাগ ওর আড়ালে পড়ে গেছে। বুকের কাপড়ের আধখানা সরিয়ে অন্যটিও তার কচি হাতের দখলে রেখেছে, অর্থাৎ ওটিও তারই সম্পত্তি। অবোধ শিশুর এই কৌতূহলের আরও একটা কারণ থাকতে পারে। 3 বছর বয়সেই এই মাকে ত্রাসের চোখে দেখত। উঠতে বসতে কর্কশ ধমক, কিল, চড়, আছাড়, ঝাঁকানি ছাড়া আদর টাদর বড় একটা জোটেনি। সেই মা একদিন তাকে এমনি কোলে শুয়ে দুধ খাওয়াতো। এও হয়তো শিশু মনের কম বিষয় নয়। বিষ্ণুচরণের তখন আজকের মতো ছবি বাঁধাই আর ছবি বিক্রির দোকান ছিল না। সে তখন এক নামকরা ফটো স্টুডিওর খাস বেয়ারা ছিল। তার সততা, কর্মতৎপরতা আর উপস্থিত বুদ্ধির জন্য স্টুডিওর বিদেশি মালিক পছন্দ করত তাকে। অন্যান্য কর্মচারী আর ফটোগ্রাফাররাও ভালোবাসত। সকলের মাথার উপর তার মাথাটা আধ হাত উঁচিয়ে থাকতো বলে স্টুডিওর অনেকেই তাকে ডাকত লম্বাচরণ। বিষ্ণুচরণের চেহারাটা ভব্যসভ্য ছিল, থাকতেও বেশ পরিচ্ছন্ন। সাহেব পাড়ার স্টুডিও, কত সাহেব মেম, হোমরা চোমরা মেয়ে পুরুষ ছবি তোলাতে বা ক্যামেরা কিনতে আসতো ঠিক নেই। এর মধ্যে মলিন বেশবাস নিজের চোখেই বেখাপ্পা লাগতো বিষ্ণুচরণের। তাছাড়া মালিকও অখুশি হতো। জামা কাপড় কেনা বা সেসব পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বাড়তি খরচাটা সে মালিকের উপর দিয়েই পুষিয়ে নিত। বিষ্ণুচরণের ভিতরে ভিতরে একটা সহজাত কৌতূহলের উৎস ছিল। ফটোগ্রাফাররা কেমন করে ছবি তোলে, সুন্দর সুন্দর মেয়ে পুরুষেরা এমন হুবহু ছবির মধ্যে কি করে ধরা পড়ে, এইসব জানার প্রতি তার ভীষণ ঔৎসুক্য। হেড ফটোগ্রাফারের সঙ্গে ছিল তার সব থেকে বেশি খাতির। ভদ্রলোক সত্যিকারের শিল্পী ছিল বলেই বিষ্ণুচরণের কৌতূহল প্রশ্রয় পেত। বিনিময়ে বিষ্ণুচরণও তার পাদমূলে অজস্র তৈল সিঞ্চন করত, সর্বদা তোয়াজ তোষামত করত তার। অসুখ বিসুখ হলে তার বাড়ি গিয়ে খোঁজ খবর নিত, এমনকি সেবা শুশ্রূষাও করত। তার কাছ থেকেই বিষ্ণুচরণ গোপনে অনেক সুন্দরী মেয়ের ছবির কপি সংগ্রহ করেছিল। আর এই ভদ্রলোকই তার ছবি তোলা শেখার গুরু। মালিকের অগোচরে এবং অনুপস্থিতিতে স্টুডিওর দরজা বন্ধ করে গোপনে তার শিক্ষার মহড়া শুরু হয়েছিল। প্রথমে সস্তা ক্যামেরায় হাত পাকিয়েছিল সে। শিক্ষাগুরুটি তার মধ্যে বোধ করি একটা সুপ্ত শিল্পী সত্তা আবিষ্কার করেছিল। তার তৎপরতা, বিচার বিবেচনা, সহজাত পরিমিতি বোধ ইত্যাদি দেখে অনেক সময় সে অবাক হয়েছে। অবকাশ সময়ে গোপনে প্রায় ঝোঁকের বশেই ক্রমশ দামি দামি ক্যামেরায় হাত দিতে দিয়েছে তাকে। কয়েক বছর যেতে গুরু নিজেই তাকে পরামর্শ দিয়েছে, এখানে বেয়ারাগিরি না করে কোনো ছোটখাটো ফটোগ্রাফির দোকানে ঢুকে পড়, অনেকের থেকেই ভালো ছবি তুলবে তুমি। গুরুটি একাধিকবার তাকে দিয়ে ফ্ল্যাশ বাল্বে কোনো প্রতিষ্ঠানের অভ্যন্তরের ছবি তুলিয়ে নিজের বলে চালিয়েও ধরা পড়েনি। কিন্তু বিষ্ণুচরণ এত বড় স্টুডিও আর এই গুরু ছেড়ে নড়তে যায়নি। এখানে থেকে উঁচু নজর হয়ে গেছে তার। ক্যামেরা প্রাণের জিনিস,
চেষ্টা চরিত্র করে গুরুর সাহায্যে ধারে সস্তার ক্যামেরা একটা অনায়াসে সে কিনতে পারত। কিন্তু অতকাল আগেরও সেই দামি দামি ক্যামেরায় হাত মক্স হওয়ার ফলে সস্তার ক্যামেরা তার মনে ওঠেনি। ভগবান দিন যদি দেন কখনো, ওই দামি ক্যামেরায় একটা হবে তার। ইতিমধ্যে বিষ্ণুচরণ ঘরে বউ এনেছিল। তাদের ঘরে বেশ সুন্দরী বউ বলতে হবে। মোটা সোটা, গোলগাল গড়ন, ফর্সা। বউয়ের রূপ দেখে গুণের দিকে তাকানোর কথা মনেও হয়নি তার। এই না তাকানোর খেদ ঘোচবার নয়। যাই হোক, বিষ্ণুচরণ বিয়ে করেছিল এবং যথা সময়ে ছেলে শম্ভুচরণের আবির্ভাব ঘটেছিল। ছেলের যখন 7-8 মাস বয়স, তখনই সেই অভিনব ব্যাপারটা ঘটেছিল। স্টুডিওর মালিক দিন কয়েকের জন্য বাইরে গিয়েছিল। ফলে বিষ্ণুচরণের গুরু সর্বেসর্বা তখন। সে কাকুতি মিনতি করে ধরেছিল গুরুকে, 2 ঘন্টার জন্য একটা ভালো ক্যামেরা দিতে হবে। 2 ঘন্টার আগে সে ফিরিয়ে দিতে চেষ্টা করবে। কার ছবি তুলবি? বিষ্ণুচরণ সলজ্জে জবাব দিয়েছে, আগে বউ ছেলের। ক্যামেরা হাতে পেয়ে হাওয়ায় উঠতে উঠতে বাড়ি এসেছে। বাড়ি বলতে ব্যারাকের মতো একটা একতলা দালানের 1.5খানা ঘর। আশেপাশের ঘরের বাসিন্দারাও সব তারই মতো স্বল্পবিত্তের মানুষ। দুপুর ভালো করে গড়ায়নি তখনও। ক্যামেরা হাতে বিষ্ণুচরণ ঘরে ঢুকে দেখে বউয়ের ওই মূর্তি মেঝেতে বসে আছে। মুখের ঘুমের দাগ ভালো করে মিলায়নি তখনও। আদুর গা, শাড়ির আঁচলটা বুকের একদিক ঢেকে কাঁধে জড়িয়ে আছে, অন্যদিকটা অনাবৃত। ঈষৎ ঝুঁকে ছেলের মুখে বুকের আহার জোগাচ্ছেন। ছেলের মুখের বেশিরভাগ ঢাকা পড়ে গেছে। কাপড়ের তলা দিয়ে তার একটা কুচি হাত আর দ্বিতীয় সম্পদটি আগলে আছেন। দেখা মাত্র বিষ্ণুচরণের বউকে সাজগোজ করিয়ে ছবি তোলার জল্পনা কল্পনা উড়ে গেল। ওদিকে কুসুমবালাও এ সময় লোকটাকে দেখে অবাক হয়েছে। আর অবাক হয়েছে তার হাতের অচেনা বস্তুটা দেখে। কিন্তু বিস্ময় প্রকাশ করার আগেই বিষ্ণুচরণ গম্ভীর মুখে বলল, চুপ, কথা বলো না, নড়ো না, ঠিক অমনি থাকো। কি মজা হয় এক্ষুনি দেখো। কিছু না বুঝেই কুসুমবালা অবাক চোখে চেয়েছিল তার দিকে। কিন্তু কয়েক মুহূর্ত যেতেই মজার চোটে সে আঁতকে উঠল প্রায়। মুখের ওপর আচমকা ফ্ল্যাশ বাল্ব ঝলসে উঠেছে। বৃন্তচ্যুত ছেলেটাও কেঁদে উঠল। কিন্তু বিষ্ণুচরণের কাজ ততক্ষণে সারা। জীবনের একটা পরম মুহূর্তকেই সে যেন ধরে ফেলেছে। নাদ বার করে সে হাসতে লাগলো। আর একটা ছবি তোলার কথাও মনে হলো না তার। হাসতে হাসতে উঠতে উঠতে আবার স্টুডিওয় ফিরে চলল। সব অভিনব শিল্প সৃষ্টি এমনই আকস্মিক কিনা বলা যায় না। যে ছবি তুলল বিষ্ণুচরণ, সমস্ত জীবনের সচেতন চেষ্টায় অমন আর দ্বিতীয়টি তুলতে পারবে কিনা ঠিক নেই। ছবি দেখে তার গুরু অবাক। ছোট ছবি বড় করা হলো, তারপর আরো বড়, শেষেরটা 1.5 হাত প্রমাণ হলো প্রায়। গুরু বলল, এটা আমায় দাও, স্টুডিওর শোকেসে রাখি, কেউ জানবে না। বিষ্ণুচরণ রাজি হলো না। ঘরের পরিবারের ছবি যে, রুচি আছে তার। বড় ছবিখানার উপর স্টুডিওর সব থেকে সেরা আর্টিস্টকে ধরে পড়ে পাকা রঙের কাজ করিয়ে নিল। কার ছবি বা কে তুলেছে ব্যক্ত না করে তাকে দিয়ে এই কাজ করাতে বেশ কয়েকটি দামি সিগারেট উপঢৌকন দিতে হলো। কাজে হাত দিয়ে শিল্পের টানেই যত্ন করে রঙের কাজটুকু করে দিয়েছিল শিল্পী। বিষ্ণুচরণ তখনও বাড়িতে কিচ্ছু বলেনি। দামি ফ্রেমে ছবিটা একেবারে বাঁধিয়ে কাগজে মুড়ে ঘরে নিয়ে গিয়ে হাজির হলো একদিন। বউ তখন রান্নায় ব্যস্ত। দেওয়ালেও অনেক পেরেক লাগানোই আছে। জায়গা বেছে ছবিটা একেবারে টাঙিয়ে দিয়ে নিশ্চিন্ত। ছবি দেখে কুসুমবালা প্রথমে হতভম্ব খানিকক্ষণ।
খনখনিয়ে উঠেছিল। এই রস করা হয়েছিল সেই দিন, আদুর গায়ে পরিবারকে সকলের চোখের সামনে টাঙিয়ে রাখার শখ বলি স্বভাব চরিত্রের কি একেবারে খেয়ে বসেছ? কি ঘেন্না, কি ঘেন্না! সে কি নামা বলছি ওটা, নইলে আছড়ে ভাঙবো আমি। বউয়ের বচসায় সচরাচর চুপ করেই থাকে বিষ্ণুচরণ। অসীম ধৈর্য তার, বলতে গেলে মুখ বুঝেই সহ্য করে, কিন্তু কচ্চিৎ কখনো সহ্যের সীমা ছাড়ালে তখন একেবারে মার মুখী মূর্তি। তখন অত বড় কুঁদুলে বউও ঘাবড়ে যায়। কিন্তু এই সামান্য কথায় যে ওই মূর্তি দেখবে ভাবেনি। বিষ্ণুচরণ ছবির দিকে 2 পা এগিয়ে গেল, তারপর বউয়ের দিকে ঘুরে দাঁড়ালো। অস্বাভাবিক রুক্ষ কঠিন স্বরে শাসালো, ওতে হাত দিবি তো তোর ওই হাত আমি দুমড়ে ভেঙে দেব। রাগ হলেই তুমি ছেড়ে তুই তুকারি করে। তবু সামলাতে না পেরে কুসুমবালা অস্ফুট ঝাঁঝে বলে উঠতে যাচ্ছিল, গলায় দড়িও যা, গলায় দড়ি দিয়ে তুই নিজে দেখে যা, আমার হাত জুড়োই তাহলে। দিনে দিনে তারপর ওই ছবি কুসুমবালার চোখেও সয়ে গেছে। আড়াল থেকে এক এক সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে ছবিটা দেখতেও দেখেছে বিষ্ণুচরণ। বছর 3 বয়স না হতে ছেলেও ওটা চিনে ফেলেছে। ফেললেও বাপের কোলে উঠলে আঙুল দিয়ে দেখিয়ে জিজ্ঞাসা করত, ওকে। বিষ্ণুচরণের সংসার সুখ বলতে কিছু ছিল না। দেখতে দেখতে একদিন সবই ছাড়খাড় হয়ে গেল। দুর্যোগ যেন হাঁ করে গিলতে এলো তাকে, গিলেই ফেলল তাকে আর তার 3.5 বছরের ছেলে শম্ভুচরণকে। বউ জন্মের শোধ নিল। বউয়ের বুকে বিষ ছিল, মুখে বিষ ছিল, বিষে বিষে বিষ্ণুচরণের হাড় মাস কালি। কারণে অকারণে কোনো স্ত্রীলোকের এত রাগ সে বোধহয় আর দেখেনি। হয়তো রূপের জোরে আরো একটু সচ্ছল ঘরে পড়বে এরকম আশা ছিল বউয়ের। তা না হলে বিষ্ণুচরণের অস্তিত্বটাই ওর চোখে এমন চক্ষুশূল হবে কেন? অবশ্য শুধু তার উপর নয়, তপ্ত বসনার ঝাঁটা সে সকলের উপরেই বুলোয়। ওর ভয়ে তার ঘরে একটা ফেরিওয়ালা পর্যন্ত আসে না। অতি ক্ষুদ্র কারণে বিপর্যয় ঘটল একদিন। ঘটবে বলেই হয়তো বিষ্ণুচরণেরও কাঁধে শনি ভর করেছিল সেদিন। কি কারণে তার তালাবন্ধ ট্রাঙ্ক খুলে 1 পাঁজা ছবি হাতে পেল বউ, যে ছবিগুলো সে তার গুরুর কাছে চেয়ে চিনতে সংগ্রহ করত। বেশিরভাগই নতুন বয়সের ছেলে মেয়ের ছবি। বিচিত্র বেশবাসের অবাঙালি এবং বিদেশি মেয়ের ছবিও আছে অনেকগুলো। স্বামীর চরিত্রহীনতার এমন জলজ্যান্ত প্রমাণ আর বুঝি হয় না। তার উপর বিষ্ণুচরণ ভুল করল বউয়ের হাত থেকে ছবিগুলো ছো মেরে কেড়ে নিয়ে। তার ভয় বউ ওগুলো নষ্ট করে ফেলবে। ব্যাস, তুমুল ব্যাপার শুরু হলো। গলা ছেড়ে স্বামীর গুণকীর্তন বর্ণনা করতে লাগলো কুসুমবালা। চরিত্রহীন, লম্পট, মাতাল বলে তারস্বরে গাল পাড়তে লাগলো। আশেপাশের বাসিন্দারা সব সহযোগিত হয়ে উঠল। তারাও কৌতূহলী হয়ে ভাবল, কুঁদুলি বউ হাতে নাতে এমন কিছুই ধরেছে যার জন্য 7 সকালে এই সম্ভাষণ আর এমন কুরুক্ষেত্র। তাদের উঁকিঝুঁকি দিতে দেখে কুসুমবালার স্বামী ঝাঁটানোর ক্ষিপ্ত উদ্দীপনা ক্রমশ চড়তেই লাগলো। কতক্ষণ সহ্য করেছিল বিষ্ণুচরণ জানে না। উঠল হঠাৎ, মাথার মধ্যে দাও দাও আগুন জ্বলছে। হাতের 5টা আঙুল আচমকা সাঁড়াশির মতো বউয়ের গলায় বসে গেল। ঠেলতে ঠেলতে তাকে পুরি ঘরটার মধ্যে নিয়ে ঢোকালো। বউয়ের দম বন্ধ, হাত ছাড়াবার বিফল চেষ্টা, মুখ লাল। বিষ্ণুচরণ এক ধাক্কায় দেওয়ালের দিকে ঠেলে দিল তাকে। দেওয়ালের সঙ্গে লাগলো ঠাস করে। বলল, ফের গলা তুলবি তো ওই গলা আমি চিরকালের জন্য বন্ধ করে দেব। বউ গলা আর খোলেনি। বিষ্ণুচরণ জামা গায়ে চড়িয়ে তক্ষুনি ঘর ছেড়ে বেরিয়ে গেছে। রাগ পড়তে ফিরল ঘণ্টাখানেক বাদে। কাজে বেরোতে দেরি হয়েই গেছে, চানটা করে না খেয়েই ছুটতে হবে। বাড়ির কাছে এসে হতভম্ব।
লোকে লোকারণ্য, চিৎকার চেঁচামেচি। একটা অজ্ঞাত ভয় বিদ্যুৎ কষার মতো আঘাত করলো তাকে। তারপরেই ঊর্ধ্বশ্বাসে ছুটে এলো। সেই খুপড়ি ঘরের দরজা ভেঙে কুসুমবালাকে বার করতে হয়েছে। কুসুমবালাকে নয়, বিভৎস দগ্ধ একটা নারী দেহকে। সর্বাঙ্গে কেরোসিন ঢেলে গায়ে আগুন দিয়েছে কুসুমবালা। তখনও প্রাণ আছে, তখনও আর্তযাতনায় প্রাণান্তকর ছটফট করছে। হাসপাতালে 2 দিন বেঁচেছিল, বেহুশ অবস্থায় ভুল বকেছে। এই পরিণামের সমস্ত আক্রোশ সে স্বামীর মাথায় ঢেলে দিয়ে গেছে। বিষ্ণুচরণের চোখ দিয়ে এক ফোঁটা জল পড়েনি, কাঁদার অবকাশও সে পায়নি। একটা মৃত্যু তাকেও নিশ্চিম মৃত্যুর দিকেই টেনেছে। পুলিশের টানা হ্যাচড়ায় একটানা 1.5 মাস দেহে রক্ত শুকিয়েছে, রাতের ঘুম গেছে। দুধের ছেলেটাকে পাশের ঘরের একজন আশ্রয় দিয়েছে বটে, কিন্তু তার কান্না সে যেন কোর্ট আর থানায় দাঁড়িয়েও শুনেছে। 1.5 মাস বাদে মুক্তি পেল। মুক্তির বোঝা টেনে টেনে কোনো রকমে বাড়ি এলো। প্রথমেই চোখে পড়ল দেওয়ালে টাঙানো কুসুমবালার সেই মস্ত বাঁধানো ছবিটা। এক টানে দেওয়াল থেকে ছিঁড়ে নিয়ে এলো সেটা। আছড়ে ভাঙতে গিয়েও ভাঙতে পারল না। ওটা শুধু কুসুমবালাই নয়, তারও ভিতরের একটা সৃষ্টি। কিন্তু ছবিটার দিকে আর তাকাতে পারল না। যে আগুনে কুসুমবালা মরেছে, তার থেকে বেশি আগুন ওর বুকে সে জেলে রেখে গেছে। ফ্রেমে বাঁধানো ছবিটা একটা বড় কাগজে প্যাক করে ঘরের কোণে চোখের আড়ালে রেখে দিল। পরে ঘর থেকে সরাবে। দেওয়ালের গায়ে চৌকো কালো দাগ পড়ে আছে একটা। গামছা ভিজিয়ে ঘষে দাগটা তুলে ফেলল। তারপর ছেলে শম্ভুচরণকে নিয়ে এলো। গোড়ায় গোড়ায় ছেলে কয়েকদিন আঙুল দিয়ে শূন্য দেওয়ালটা দেখিয়ে ছবির খোঁজ করেছে, তারপর ভুলে গেছে। দুর্যোগ একা আসে না, আসেও নি। স্টুডিওতে গিয়ে শোনে তার ফটোগ্রাফার গুরু বড় কাজ নিয়ে বাইরে কোথায় চলে গেছে। সেই সুযোগে ঈর্ষা যারা করত, তারা মালিককে জানিয়েছে প্রশ্রয় পেয়ে বিষ্ণুচরণ কিভাবে দামি দামি ক্যামেরা নিয়ে ঘাঁটাঘাঁটি করত। ফলে মালিকও আর তাকে নেয়নি। 2-1টা ছোটোখাটো দোকানে বিষ্ণুচরণ ফটোগ্রাফার হতে চেষ্টা করেছিল, কিন্তু নিজেই অবাক হয়ে দেখল মূর্খ হয়েও ভিতরের আগ্রহের তাড়নায় যেটুকু শিখেছিল পেশাদারির পরীক্ষায় তার সবটাই অচল। কাঁপা হাতে 2-1টা ছবি যা তুলেছে, তারপর আর কোনো প্রত্যাশা নিয়ে নিজেই দাঁড়ায়নি। প্রায় 20 বছর কেটে গেছে। তারপর বড় রাস্তার ফুটপাতের গা ঘেঁষাঘেঁষি ছবি বাঁধাই আর ছবি বিক্রির দোকান। বিষ্ণুচরণ আগে ফুটপাতে ঘুরে আর বসেই ছবি, রঙিন ক্যালেন্ডার, ম্যাপ ইত্যাদি বিক্রি করত। তারপর 1.5 হাত প্রমাণ বসার জায়গা পেয়েছিল একটা, পেয়েই ছবি বাঁধাইয়ের কাজ শুরু করেছিল। এখন মাঝারি সাইজের দোকান ঘর হয়েছে একটা, ঘর ভর্তি ছবি ঠাসা, ছবির ছোটোখাটো গুদাম একটা। সারি সারি তাকে থাকে থাকে ছবি, আর এত ছবি টাঙানো যে দেওয়াল দেখাই যায় না। ছবি বাঁধাইয়ের জন্য স্বল্প বেতনে কারিগর রাখতে হয়েছে একজন। সারাক্ষণ মুখ গুজে বসে সে ছবির মাপে ফ্রেম ঠিক করে, বোর্ড কাটে, কাঁচ কাটে, হাতুড়ি দিয়ে টুকটুক করে। অবকাশ সময়ে ছেলে শম্ভুচরণ নিজেও ছবি বাঁধে, বাঁধাইয়ের কাজ সেও শিখেছে। সম্প্রতি বাপ আর ছেলের একটাই বাসনা সর্বদা বুকের তলায় শিখার মতো জ্বলছে। পাশের চিলতে খুপড়িটা খালি হয়েছে, সেটা পেয়ে গেলে দোকানটা মনের মতো করে সাজানো চলে। এই স্বল্প পরিসরে খদ্দের নড়তে চড়তে পারে না, অনেক খদ্দের ফিরেও যায়। ওই জায়গাটুকুর মালিকের পায়ে তেল দিয়ে দিয়ে হন্যে হয়েছে বাপ ছেলে।
ওই চিলতে খুপড়ির জন্য 750 টাকা সেলামি হেঁকে বসে আছে সে। এক কপরদকও নামাবে না। কায়োক্লেসের ঘরের জিনিস বেচে 350 টাকা সংগ্রহ করে তার হাতে পায়ে ধরেছে বিষ্ণুচরণ। বাকি টাকাটা মাসে মাসে ভাড়ার সঙ্গে মিটিয়ে দেবে কথা দিয়েছে, কিন্তু মালিক কর্ণপাতও করেনি। বাকি 400 টাকা ধার পাওয়ারও অনেক চেষ্টা করেছে বাপ ছেলে মিলে, কিন্তু তাদের ধার দেবে কে? তবু বিষ্ণুচরণ আশা ছাড়েননি এখনো। মালিকের আড়ালে অশ্লীল কটুকাটব্য করে। তার এই মস্ত ঢ্যাঙা শুকনো পাকানো দেহের কোথাও কমনীয়তার লেশ মাত্র নেই। ছেলেকেই শুনিয়ে বলে, ওটা না পেলে শালাকে খুন করব আমি। শম্ভুচরণের বয়স এখন 23। বাপের মতো লম্বা নয় আদৌ, সুস্ত্রীর সভ্য ভব্য। তার উপর অনেক মেহনত করে আর দোকানে খেটেও 3য় বিভাগে একটা পাশ দিয়েছে, অর্থাৎ রীতিমতো শিক্ষিত সে। ফলে বাপের সঙ্গে আদৌ বনে না তার। এক ধরনের সততার আদর্শ কেমন করে যে ছেলের ভিতরে দানা বেঁধেছে সেটা আশ্চর্য। ওদিকে বাপ ঠিক উল্টো, সততার সঙ্গে কোনো সম্পর্ক নেই। মুখের দিকে তাকিয়ে খদ্দেরের মন আর পকেট ওজন করতে পারে যেন। সুবিধে বুঝে দরও হাঁকে। খদ্দের চালাক না হলে রাতকে দিন বানায়, নকলকে মৌলিক বলে চালায়। অল্প বয়সী মেয়েরা সেই ছবি কিনতে। সভ্য ভব্য ছেলের দিকে আড়ে আড়ে তাকায় বিষ্ণুচরণ। ছেলে সবিনয়ে দর বলার আগেই একটা দর হেঁকে বসে সে। বলে, ওই ছবির দাম ওই। মায়েরা বাজার করে দেখে আসুন, তফাৎ বুঝবেন। তারপরই সেই ছবির প্রসঙ্গে মিথ্যে আজগুবি গল্প ফেঁদে বসে। শম্ভুচরণ অস্বস্তি বোধ করে। শুধু এই নয়, খদ্দের বুঝে নিরিবিলিতে গুদামের কোনা খুপচি থেকে এমন সব ছবি বার করে বাবা, যা দেখলে শম্ভুচরণের কান লাল হয়। অশ্লীল নগ্ন ছবি। কোথা থেকে যে এসব সংগ্রহ করে ভেবে পায় না। আর এইসব ছবি চড়া দামে বিকোয়। এক একটার অবিশ্বাস্য দামও মেলে। এই সব কারণে ছেলে কোনোদিন শ্রদ্ধার চোখে দেখেনি বাপকে। সেদিন এই বাপ ছেলের বিধাতা একটা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন বোধ করি, নইলে এরকম হবে কেন? রাত 9টা বাজে। দোকান বন্ধ করার উদ্যোগ করছিল তারা। 5-6টি বিদেশি শ্বেতাঙ্গ খদ্দের এসে ঢুকলো। বয়স কারো বেশি নয়, শাঁসালো টুরিস্ট সম্ভবত। খাঁটি দেশীয় নিদর্শন সংগ্রহের আশায় এসেছে। 2-1 জনের মুখ থেকে মদের গন্ধ নাকে আসছিল। বিষ্ণুচরণ লাফিয়ে উঠল, আইয়ে আইয়ে সাব আইয়ে। এদের থেকে প্রিয় আর বোধহয় কেউ নেই বিষ্ণুচরণের। গেল যুদ্ধে এদের মতো দিলদরিয়া খদ্দেরের কল্যাণেই তার দোকান ঘর হয়েছে। তারা মিটিমিটি হাসে আর ছবি দেখে, কিন্তু লাস্যময়ী অপ্সরা থেকে হাস্যময়ী চিত্রতারকা পর্যন্ত কারো ছবি পছন্দ হয় না তাদের। মাথা নাড়ে আর বলে, দেশি জিনিস দেখাও। এবারে গোপন সংগ্রহের দিকে হাত দিল বিষ্ণুচরণ। নির্ভেজাল জিনিসই বার করলো। একটা চোখে লাগাতে পারলে দর যা হাঁকবে সেই জানে। ঘাড় বেঁকিয়ে সেই সব ছবির দিকে তাকিয়ে শম্ভুচরণের মুখ লাল। কুৎসিত সব ছবি। কিন্তু যে দেশের লোক এই খদ্দেররা, তাদের চোখে এসব ছবি কিছুই নয়। তাছাড়া এই জিনিসও ঠিক চায় না তারা। বিষ্ণুচরণের রোগ চেপেছে। কয়েকটা অর্ধনগ্ন আদিবাসীর বড় ছবি শিল্পী দিয়ে আঁকিয়ে এবং বাঁধিয়ে কোনো এক থাকে লুকিয়ে রেখেছিল। খুঁজে খুঁজে একটা বড় ফ্রেম টেনে বার করলো। এক টানে ওপরের কাগজটা টেনে ছিঁড়ে ফেললো। তারপরেই তড়িৎ স্পৃষ্টের মতো কাঠ একেবারে বিমূঢ় হতভম্ব। শ্বেতাঙ্গ খদ্দেররা বাঁধানো ছবিটা তার হাত থেকে টেনে নিল। সঙ্গে সঙ্গে তাদের চোখে মুখে আগ্রহ দেখা গেল। এই ধরনের দেশি জিনিসই তারা চেয়েছিল যেন। ফ্রেমের ওপরে কিছু ধুলো জমেছিল, নিজেরাই রুমালে করে মুছে দিল। ছবির তাজা রং ফুটে বেরুলো। ওটা হাতে হাতে ঘুরল তাদের। ভারী পছন্দ হয়েছে। খাঁটি দেশি জিনিস।
আধুর গায়ে শাড়ি জড়িয়ে সুশ্রী স্বাস্থ্যবতী গৃহস্থ বধূ বুকের দুধ খাওয়াচ্ছে ছেলেকে। কচি শিশুর অন্য হাতে খাদ্য আগলানো দেখেও খুশিতে আটখানা তারা। একজন জিজ্ঞাসা করল, দাম কত? অনুভূতি শূন্য মূর্তির মতো ছবিটা হাতে নিল বিষ্ণুচরণ। দেখল ফ্রেমটায় ছাতা পড়েছে শুধু, নইলে এতকাল আগের ছবি ঠিক তেমনই জীবন্ত এখনো। বিমূঢ় নেত্রে ছেলের দিকে তাকালে একবার। ছেলেও বাপের হঠাৎ এই মূর্তি দেখে অবাক হয়েছে। বিষ্ণুচরণ দেখছেন, বউ চেয়ে আছে তার দিকে। তার চোখে যেন ভৎসনা। সে যেন ফিসফিস করে বলছে, ছি, আমি না হয় অন্যায় করেছি একটা, তা বলে নিজের পরিবারকে বেচে দেবে? ক্রেতারা অসহিষ্ণু হচ্ছেন। বিষ্ণুচরণ একটা উদ্গত অনুভূতি সামলে নিয়ে বিড়বিড় করে জানালো, এ ছবি বিক্রির না। লোকটা দাও মারতে চায় ভেবে একেবারেই চড়া দাম হাঁকল একজন। বিষ্ণুচরণ মাথা নাড়ল। তারা আরও দাম বাড়ালো, আরও। বিষ্ণুচরণ মাথা নাড়ল। আরও খানিকটা দামাদামি করে তারা রাগতভাবে হুড়মুড় করে নেমে গিয়েও তখনই আবার ফিরে এলো। যে লোকটা বেশি মদ খেয়েছিল সে বিষ্ণুচরণের মুখের সামনে ধবধবে 5টা আঙুল তুলে বলল, দেখো, 500 রুপাইয়া দেগা, উইল ইউ সেল? বিষ্ণুচরণের মাথাটা ঘুরে উঠল। চোখের সামনে তার বড় দোকান ভাসছে। পাশের চিলতে খুপড়ি পেয়েছে। শুধু তার চোখে নয়, ছেলের চোখেও তাই ভাসছে। বিষ্ণুচরণ মাথা নাড়ল। হঠাৎ রেগে গিয়ে জোরেই ঝাঁঝিয়ে উঠল, এ ছবি বিক্রির নয়। তারা চলে গেল। ছেলে বিমূঢ় বিস্ময়ে চেয়ে আছে তার দিকে। এক ঝটকায় ছবিটা হাতে নিয়েই বিষ্ণুচরণ দোকান থেকে বেরিয়ে গেল। দোকান বন্ধ করে শম্ভুচরণ ঘরে ফিরল। দেখল ছবিটা দেওয়ালে টাঙিয়ে বাবা তার সামনে দাঁড়িয়ে আছে চুপচাপ। ছেলেও ভিতরে এসে দাঁড়ালো। পেছন থেকে দেখল ছবিটা। গোটা মুখ থমথমে গম্ভীর। 23 বছরের ছেলে জিজ্ঞাসা করল, ওকে? বিষ্ণুচরণ আস্তে আস্তে ফিরল তার দিকে। চোখ দুটো অস্বাভাবিক চকচক করছে। বলল, তোর মা, আর ওই তুই মায়ের দুধ খাচ্ছিস। দুজনেই নির্বাক। ছেলের থেকে বাপ অনেক লম্বা, মুখ তুলে মুখ দেখতে হয়। আজ এই বাপের মাথাটায় হঠাৎ এত উঁচুতে মনে হলো শম্ভুচরণের যে ঘাড় উঁচিয়েও ভালো করে দেখা যায় না।